আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, এই মুহূর্তে দেশে দুটো বিষয় নিয়ে খুব আলোচনা হয়। মানুষ চায়ের আড্ডায় বলেন অথবা গলির মোড়ে বলেন, যেখানে দাঁড়িয়ে তারা কথা বলেন, দুটো প্রসঙ্গ খুবই আসে। একটা প্রসঙ্গ যারা একটু সচেতন মহল তারা করেন, তারা জানতে চান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার আসলে ভবিষ্যৎ কী, এবং এটা হলে আমাদের কি হতে পারে, কি লাভ কি ক্ষতি, এবং আমরা কি আসলেই তাহলে একটা গোলামির চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছি। এটা একটু সচেতন ব্যক্তিরা বলেন। আর যারা সাধারণ মানুষ আমাদের মতো, তারা বারবার যে প্রশ্নটা করেন, যারা রাজনীতি নিয়ে সচেতন হয়তো অতটা কিনা জানি না, তবে খুব আগ্রহী, তারা বারবার বলেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলেই কি আওয়ামী লীগের ফেরাটা এখন অসম্ভব। এই দুটো প্রসঙ্গ নিয়ে অবধারিতভাবে আলোচনা হয়। আমরা প্রথমে আওয়ামী লীগ প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। আপনার কি মনে হয়, আপনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন? দেখেন, দুইটা জিনিস। একটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নাকি শুধু আওয়ামী লীগ, এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। আপনি যদি বলেন যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, সেইটা আনপ্রেডিক্টেবল, সেইটা হবে কি না এই ব্যাপারে মন্তব্য করা খুবই কঠিন। জি, যে শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন, সেই আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে, ইলেকশন করবে, এইটা আনপ্রেডিক্টেবল। এই ব্যাপারে মন্তব্য করা মানে আমার পক্ষে সম্ভব না। আমি অতটা জ্যোতিষী নই। কিন্তু যদি বলেন যে আমি আবার একটু আগে প্রসঙ্গে যাই, আপনি কেন এটাকে আপনি আনপ্রেডিক্টেবল মনে করছেন? কি কি আনপ্রেডিক্টেবল মনে করছি এই জন্য যে উনি তো একটা মামলায় তো কনভিক্টেড, তাই না? মামলায় কনভিক্টেড। 2 নম্বর হচ্ছে ওনার বয়স হয়ে গেছে অনেক। 3 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের প্রশ্ন ওঠে তখনই সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যায়। নিজেদের মধ্যে বিভেদ থাকে, কিন্তু যখনই আওয়ামী লীগ আসবে এরকম একটা ভাব উঠে তখন সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ঠেকানোর একটা চেষ্টা করে। সো মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ফিরে আসা রাজনীতিতে এটা খুব কঠিন। হ্যাঁ, অসম্ভব আমি বলবো না, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, কিন্তু খুব কঠিন। হ্যাঁ, এইটা আমি বলি আর কি। তবে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে কি না, এই প্রফেসি করা খুবই সোজা, একেবারেই সোজা। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে, তবে টাইম ফ্যাক্টরটা বলা যাবে না। এটা কি 2 বছর, এটিকে 5 বছর, এটিকে 10 বছর, মানে এইটা তো বলা যাবে না। কিন্তু আওয়ামী লীগ হ্যাজ টু বি পার্ট অফ আওয়ার ন্যাশনাল পলিটিক্স টুডে অর টুমরো। কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা আপনি অবধারিত বলছেন কেন? বলছি আমি, দেখেন একটা গান বলি আপনাকে, সেটা হচ্ছে একটা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরা চলতে আছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি। কোন মিস্ত্রি বানায় আছে? বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামক ঘড়ি, জিয়াউর রহমান বিএনপি নামক ঘড়ি, এবং সেই মওদুদি জামাত নামের ঘড়ি একটা চাবি মাইরা ছাইরা দিছে জনম ভরা চলতে আছে। বুঝতে পারছি? এইটা এই যে আমরা বলি না যে বিএনপি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ বিএনপিকে নিরাকরণ করতে চাইছে, আবার এখন আওয়ামী লীগকে নিরাকরণ করার প্রক্রিয়া, এটা বৃথা। এটা বারবার আমি একটা কথা বলি, এটা মশক নিধন না যে আপনার কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল। দেখেন আমি 3টা মশা নাম দিচ্ছি, এটা আবার ভাইবেন না যে আমি কর্মীদেরকে মশা বলতেছি, এটা উপমা, উদাহরণ না। আমাদের দেশে হয় কি, উপমাকে উদাহরণ মনে করে এবং সে কারণে মিসলেড হয়। আওয়ামী মশা হচ্ছে ধরেন অ্যানোফিলিস,
বিএনপির মশা হচ্ছে কিউলেক্স, জামাতের মশা হচ্ছে এডিস। আচ্ছা, এই যে 3 মশা, এইটা কখনো আপনি নির্বংশ করতে পারবেন না। মশা পৃথিবী থেকে কখনো যাবে না, ঠিক আছে, কখনোই যাবে না। আপনি ওই যে বলেন না যে মশা মারতে কামান দাগায়, কথাটা এমনি এমনি আসে না কিন্তু। ফলে এইগুলি এই প্রজন্ম থেকে প্রজন্ম জন্মাইতে থাকবে। এটা একটা প্রক্রিয়া। এবং এই 3টা দল শুধু রাজনৈতিক দল না, এই 3টা দল হচ্ছে সামাজিক শক্তি, এটা মাথায় রাখতে হবে। এবং ডিপলি ইমপ্ল্যান্টেড ইনটু দি সয়েল অফ এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি। যে কোনো জায়গায় যাবেন আপনি, যে কোনো গ্রামে গঞ্জে 2-4-5 জন ডেডিকেটেড আওয়ামী লীগ, ডেডিকেটেড বিএনপি, ডেডিকেটেড জামাত আপনি পাবেন, ঠিক আছে। সো এইটা দিস ইজ নট মশক নিধন, এটা হলো একটা। দেখেন, পৃথিবীতে কোনো মতবাদই একবারে নিঃশেষ হয়ে যায় না, কোনো মতবাদ। এই যে ইউনুসের আমলে আমি আমার এক বন্ধুকে বলতেছিলাম যে আচ্ছা, এই যে ইউনুস এত কিছু করতেছে, তুই কোনো পোস্ট দেস না, কিছু না, প্রতিবাদ করস না। তো আমার সে বলে কি, ভাই আমি এগুলোর মধ্যে নাই। তার মানে তুই কোনগুলোর মধ্যে আসিস? বলে যে আমি তাওবাদী। দেখেন, 2500 বছর আগের চৈনিক মতবাদ তাওবাদ, সে বলতেছে যে 2500 বছর আগে সে বলতেছে যে তাওবাদী। কী তাওবাদ? তাওবাদ হচ্ছে পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করো না, পরিস্থিতির মধ্যে গা ভাসায় দাও। এটা হচ্ছে তাওবাদী ফিলসফি। বাহ, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবা না, গা ভাসায় দিবা। তো সে আমারও বলতেছে আমি তাওবাদী। তাইলে কি দাঁড়াইলো? তাওবাদ কি 2500 বছর শেষ হয়েছে? হয় নাই তো। যেমন ধর মুসলিম লীগ নিরাকরণ হয়ে গেছে না বাংলাদেশ থেকে? জি। তো মহসিন সাহেব এত লাউডলি কথা বলতেছে কিভাবে? এই যে প্রেসিডেন্ট সাহেব, এই যে মুসলিম লীগের যে প্রেসিডেন্ট, সে কথা বলতেছে না, মুসলিম লীগকে রিপ্রেজেন্ট করতেছে না। তো মুসলিম লীগকে ধ্বংস হয়েছে নাকি? ধ্বংস তো হয় নাই। তাইলে কোনো মতবাদ ধ্বংস হওয়ার মতো না। এইটা সাময়িকভাবে এক একটা দল, যেমন জামাত এবং বিএনপি 17 বছর কোণঠাস অবস্থায় ছিল, আওয়ামী লীগ এখন কোণঠাস অবস্থায় আছে। মানে এই না যে ইতিহাসের চাকা থেমে আছে, এটা চলবে চাকা, ঠিক আছে। আপনার গ্রিক মিথোলজিতে একটা চাকা আছে, এটার নাম রেনেসিসের চাকা। ওই চাকাটা ঘুরে এইভাবে, উপরে লেখা আপ, নিচে লেখা ডাউন, এই ঘুরতেছে চাকাটা, অনবরত ঘুরতেছে। একবার আপ, একবার ডাউন, একবার আপ, একবার ডাউন। তো ফলে এইটা খুবই মানে কি, যারা অ্যান্টি আওয়ামী লীগ তাদের এটা একটা কমফোর্টেবল ইলিউশন। এই ইলিউশনে ভুগে তারা কমফোর্ট পায়, একটা আনন্দ পায় এই ইলিউশনে মরিচিকা, যে আওয়ামী লীগ কখনো ফিরবে না। এটা কি বলে যে দেখবেন অনেকেই এমন জোর দিয়ে বলতেছে। আরে জোর দিয়ে তো ওবায়দুল কাদের 5ই আগস্টের 2 দিন আগে কি বলছে? হ্যাঁ, এই যে গলা চড়ায় কথা বলি, হ্যাঁ, কি বলছিল আওয়ামী লীগের নেতারা 5ই আগস্টের আগে? শুনিনি আমরা এই সমস্ত? ভুট্টো 14ই ডিসেম্বর বলছিল 71 সালে যে ঘাস খেয়ে হলে 1000 বছর যুদ্ধ করবো ইন্ডিয়ার সাথে। 2 দিন পরে ফটাস। ঠিক আছে। তো ফলে এগুলি বলে লাভ নাই। ইতিহাসের গতি প্রকৃতি তার নিজস্ব নিয়ম। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলেন, আপনি আপনার মতো করে বলতেছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা অবধারিত। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা যারা নাকি আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার ক্ষেত্রে একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আওয়ামী লীগের অস্তিত্ব এই দেশে থাকবে না, আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না, এটা যারা বলতেছে, তাদের এই যে পেছনে যে শ্রম দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, এতে কি তাদের কোনো রাজনৈতিকভাবে তারা লাভবান হচ্ছে? না না, এইটা শুনেন, এগুলি সাময়িক উত্তেজনা। আমাদের এখানে তো সবাই আমরা সাময়িক উত্তেজনায় ভুগি, তাই না? দেখেন, অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করতে গিয়ে সাময়িক উত্তেজনায় কত কথা বলা হয়েছে না? হয়েছে কি না? মানচিত্র পাল্টায় দিব, তো 7 সিস্টার উড়াই দিব, তো এইটা করবো, সেটা আছে এগুলি। এখন এইটা এখন কি হচ্ছে? এখন আমরা একটা নর্মাল ইকুয়াল মর্যাদাপূর্ণ কূটনৈতিক রিলেশনের জন্য চেষ্টা করতেছি। ওই দিন গেছে গিয়া, ওই যে মানচিত্র পাল্টায় দিব, হ্যাঁ, করবো, এগুলো এই যে মুহূর্তের অনুপ্রেরণায় যে কথা বলো না,
আমি বলতেছি না যে আওয়ামী লীগ 2-1 বছরের মধ্যেই চলে আসবে, এটা কিন্তু আবার ভুল বুঝেন না। আমি বলতেছি যে এই মতবাদ শেষ হওয়ার মতো না, এইটা একদিন না একদিন আসবেই। সেটা কতদিন সেটা তো আর আমরা বলতে পারবো না, তাই না? সেটা বলতে কেউ যদি ভাবে যে এই রে 1 বছরের মধ্যে চলে আসবে, যেভাবে এখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে আওয়ামী লীগের, সেটা ঠিক না। কিন্তু এইটা আলটিমেটলি আসবে। যেমন কি হয়েছে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় গেছে না? গেছে তো, 21 বছর লাগছে। তো এইবারও যদি 21 দুগুণে 42 বছর লাগবে, কিন্তু এই কিন্তু ঠেকা রাখতে পারবেন না। একটা জিনিস অনেকে যেটা বলেন আর কি, যে আওয়ামী লীগের ফিরে আসাটা হয়তো নির্ভর করবে যে আওয়ামী লীগকে যারা নাকি বাধা দিতে চান, আওয়ামী লীগকে যারা নিঃশেষ করতে চান, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন এবং যারা যদি রাষ্ট্র ক্ষমতায় কেমনভাবে চালাচ্ছেন, দেশটা কীভাবে চালাচ্ছেন, যদি তারা দেশটাকে ভালোভাবে চালাতে না পারেন তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ত্বরান্বিত হবে। যদি ভালোভাবে চালাতে পারেন তাহলে বিলম্বিত হবে। তার মানে আওয়ামী লীগের ফেরা না ফেরাটা নির্ভর করছে ক্ষমতায় যারা আছেন তাদের যোগ্যতা অযোগ্যতা, সাফল্য অসাফল্যের উপর। এটা কি কোনোভাবে মানা যায়? কিছুটা। দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দেখবেন ইনকামবেন্টরা কখনো জেতে না, জেতে কারা? অপোজিশন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে অপোজিশন জেতে না, এটা বাই ডিফল্ট। অর্থাৎ সরকার ভুল করবেই, সরকার ভুল করবে, সরকার ব্যর্থ হবেই, এবং এই ব্যর্থতার ভেতর দিয়ে আপনার অপোজিশন যারা, তারা বাই ডিফল্ট নেগেটিভ ভোট হলো পেয়ে তারা জিতে যায়। এখন যে কোনো সরকার এমন শাসন দেবে, এমন গুড গভর্নেন্স দেবে যে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না, এই ধরনের সফল সরকার আমরা কখনো দেখব না। এটা একটা মানে অলীক স্বপ্ন আর কি। হ্যাঁ, তো ফলে দেখেন 18 মাসে কিন্তু ওই যে ইউনূস সাহেবের 18 মাসে 5ই আগস্টের কথা চিন্তা করেন। দেখেন, আমি না এই যে অবশ্যই ইউনূস সাহেবদের তো একটা বড় ধরনের এজেন্ডা ছিল। নর্মাল কি হইতো, আওয়ামী লীগকে নিরাকরণ করতে গেলে 5ই আগস্টের 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হইতো, আওয়ামী লীগ সহ। হয়তো কি ওই টেম্পুতে ওই যে আপনার কি বলে যে মোমেন্টাম, আওয়ামী লীগ ওই মোমেন্টামে আওয়ামী লীগ সিট পাইতো না, 2-4-5টা পাইতে পারতো। তাহলে কি হইতো, 5 বছরের জন্য আওয়ামী লীগ লেজিটিমেটলি মার্জিনালাইজড হয়ে যেত। লেজিটিমেটলি, এত অত্যাচার করা লাগে না, ঠিক আছে? 5 বছরের জন্য হয়ে যেত, এবং একটা ইলেক্টেড গভর্নমেন্ট রুল করতো 5 বছরের জন্য আওয়ামী লীগ মুক্ত থাকতো বাংলাদেশ অ্যাটলিস্ট। তারপরটা কি সেটা পরে। তো সেটা করলো না, করলো এমন রুল করলো যে তাদের ব্যর্থতার ইয়েগুলো মানে ব্যর্থতাগুলো আওয়ামী লীগের থলেতে গিয়ে জমা হইল, ঠিক আছে? তাদের প্রতি সিম্প্যাথেটিক কর্নার বাড়তে থাকলো। আগের চেয়ে তো আওয়ামী লীগ অনেক বেশি আপনার ভিত্তি পাইছে, সামাজিক ভিত্তি পাইছে, পায় নাই? 5ই আগস্টের ওই মুহূর্তটা আপনি চিন্তা করেন, গণভবন লুট হচ্ছে, ওই মুহূর্তটা আপনি চিন্তা করেন আওয়ামী লীগের কী দুর্দশা ছিল। তো ওই দুর্দশা কি এখন আছে? নাই। তাইলে এই যে আপনি একটা কথা বললেন যে সরকার আমাদের দেশে, আমাদের মতো দেশে সরকারে যারা থাকবে তারা ব্যর্থ হবেই, তারা ভুল করবেই, এই যে বলছেন। যদি আমি এটাকে ধরি তাহলে আমি কি এই বর্তমান সরকারের প্রথম ভুল হিসাবে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে বাণিজ্য চুক্তি, এটা কি বিবেচনা করতে পারবো? অবশ্যই, অবশ্যই। এই চুক্তি সরকার করে, এই সরকার করে নাই, এই সব করছে আপনার ইউনূস গভর্নমেন্ট। কিন্তু এটা তো এই সরকার ইনহেরিট করতেছে, এই সরকার এটাকে ওন করতেছে, তাই না? তো ফলে এটা সরকারের জনপ্রিয়তায় তো এটা একটা বড় ধরনের আঘাত আসবে। হ্যাঁ, তাদের যে রেটিং, পপুলারিটি রেটিং কমবে না? এর প্রত্যেকটা পারফরমেন্সে তো রেটিং বাড়ে কমে, তাই না? এবং আলটিমেটলি কী হবে সেইটা আপনি বরং প্রশ্ন করতে পারেন যে কী হতে যাচ্ছে আর কি এই চুক্তি নিয়ে। কী হবে আপনি এই চুক্তির মানে ইমিডিয়েট নেতিবাচক মানে আপনার প্রভাব কিভাবে মানে দেখতে পাচ্ছেন? শুনেন, ইমিডিয়েট তো না, এটা আমি বলি। আমেরিকা এখানে আমি প্রথমে
হেনরি কিসিঞ্জারের একটা মন্তব্য বলি, তারপরে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনি জানেন হেনরি কিসিঞ্জার ওয়ান অফ দি টপ মোস্ট ডিপ্লোম্যাটস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি আপনার আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, পরে সেক্রেটারি অফ স্টেটও হয়েছিলেন, এবং উনি ডিপ্লোমেসির জন্য বিখ্যাত। এই যে শাটল ডিপ্লোমেসি আমরা যেটা বলি, হ্যাঁ, শাটল ককের মতো ছোটাছুটি করা, এই ডিপ্লোমেসির জনক তো উনি। 1973-তে উনি আপনার মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, দামাস্কাস, তারপরে হচ্ছে আপনার জেরুজালেম, তারপরে হইলো আপনার কায়রো, আম্মান, এগুলো ছোটাছুটি করে বেড়েছে শাটল ককের মতো। তারপরে এই 73-তে এই তার ডিপ্লোমেসির কারণে ইজিপ্ট এবং ইসরায়েলের মধ্যে, সিরিয়ার মধ্যে একটা সমঝোতা হয়েছিল, বিকজ অফ ইস ডিপ্লোমেসি। তো এখন এই কিসিঞ্জার আমেরিকা সম্পর্কে একটা কথা বলছে, সেইটা আজকে খুব প্রাসঙ্গিক। সেটা উনি বলছেন যে তার মেমোয়ার্স আছে, একটা 3 খণ্ডের একটা স্মৃতি কথা আছে তার নিজের লেখা। তার আত্মজীবনে অন্যরা লিখছে, কিন্তু তার একটা আছে মেমোয়ার্স। ওখানে উনি বলতেছেন যে আমেরিকা যার শত্রু, আমেরিকার শত্রু হওয়া মানে সেটা ডেঞ্জারাস, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া মানে সেটা ফ্যাটাল, প্রাণঘাতী। বুঝছেন? ডেঞ্জারাস কথা, কিন্তু আমেরিকার শত্রু হওয়া ডেঞ্জারাস, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া ফ্যাটাল, প্রাণঘাতী। এবং দেখেন কথাটা কত মিলে যায়, দেখেন মিলে যায় কীভাবে দেখেন। এই যে যেমন ইরান, না, ইরান আমেরিকার শত্রু। এখন দেখেন এই ইরানের উপর আক্রমণ হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার আক্রমণ হচ্ছে। ইরান কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না, যেহেতু এটা শত্রু। বন্ধু হইলে ধ্বংস হয়ে যাবে। কীরকম দেখেন, এই যে আমাদের যে চুক্তিটা হয়েছে না, এটা আমরা তো আমেরিকার বন্ধু। বন্ধু হইলে হয় কি, নিংড়ে 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 তাকে শেষ করে, ধীরে 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 তাকে শেষ করে। এবং এই চুক্তিটা হয়েছে নিংড়ে নিংড়ে বাংলাদেশকে ধ্বংস করার একটা চুক্তি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন যে চুক্তিটা ইউনুস গভর্নমেন্ট করেছে, এই জন্য ইউনুস গভর্নমেন্টের আমরা নিন্দা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু নিন্দা করলে তো চুক্তিটা বাতিল হচ্ছে না। এই সরকার চুক্তিটাকে ধারণ করছে, বহন করছে। তো এই সরকারের পক্ষে এই ধারণ এবং বহন না করে আর কি করার উপায় ছিল? তাদের মধ্যে তো একটা ভয়ও কাজ করে, যদি আবার তাদেরকে উঠিয়ে নিয়ে যায়, যে ঘটনা ঘটেছে তো, না বলতেছি। এখন তাহলে তারা এই সরকার কি করতে পারে? আমি বলছি, শুনেন, এই সরকারের কিছু করার নাই, টোটালি একটা হেল্পলেসনেস হতেছে। শুধু বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ড আজকে ট্রাম্পের অ্যাগ্রেশনের কাছে হেল্পলেস। হ্যাঁ, এবং হয় কি, যেমন ধরেন আপনার বাড়ির পাশে যদি একজন টপ টেরর বাস করে, তখন কিন্তু ধরে নিতে হবে এটা আপনার নিয়তি। সে আপনার ছেলেকে উত্ত্যক্ত করবে, সে আপনার মেয়েকে রাস্তায় অপমান করবে, সে যখন তখন আপনার করবে, আপনার কিছু করার নাই, সে টপ টেরর। ঠিক আছে, এই নিয়তি মেনেই আপনাকে থাকতে হবে। এখন পৃথিবীর যে অবস্থাটা হয়েছে আপনি দেখেন, মানে কিছু করার নাই কোনো দেশে। ভেনেজুয়েলা, আপনি যেটা বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জাস্ট বিবল পাখির মতো তুলে নিয়ে গেল। হ্যাঁ, এটা কোনো কথা হইল? তারপরে ধরেন যে এই যে কিউবা, এতদিন ফিডেল ক্যাস্ট্রো, এরা মোটামুটি একটা রকেট, কিউবার উপরও তার চোখ পড়ছে। তার নেইবারিং যে সমস্ত সাউথ আমেরিকান কান্ট্রি আছে সবগুলোর উপরে তার চোখ পড়ছে। হ্যাঁ, ইভেন ইউরোপের সে গ্রিনল্যান্ড ফ্রিনল্যান্ড এগুলি তার চোখ পড়ছে। এখন দেখেন বাংলাদেশ একটা খুব একটু উইক নেশন, এটা বলতেই হবে, তাই না? মিলিটারিলি উইক কেন, স্ট্রংও যদি হইতো, ধরেন বাংলাদেশের চেয়ে বড় বড় স্ট্রঙ্গার কান্ট্রি আছে না, সেগুলিকে আমেরিকার কাছে কুলাচ্ছে। তারা বলতেছে যে এই পৃথিবীকে তারা 150 বার ধ্বংস করে দিতে পারে। তারা বলতেছে 150 টাইমস এই পৃথিবীকে তারা ধ্বংস করে দিতে পারে। সেই জায়গায় আপনি কি করবেন? আপনি তারেক রহমানই বা কী করবে? শেখ হাসিনা চেষ্টা করছিল, পারছে? পারে নাই তো। বঙ্গবন্ধু বলছিলেন যে
আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবুও আমি আমার পথ থেকে সরবো না। ঠিকই তার অবস্থা চিলির আলেনদের মতো হয়ে গেল। তো ফলে এগুলি আমাদের তৃতীয় বিশ্বের এটা একটা ডেস্টিনি, এই নিয়তি আমরা কীভাবে ওভারকাম করব, এইটা খুবই একটা মানে ট্রাবলসাম কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা যে জাতীয়তাবাদী হব, আমরা যে জাতীয়তাবাদী একটা স্ট্যান্ড নিব যে যা হওয়ার হবে, হ্যাঁ এইসব মানি না, লাভ কি? লাভ কি আছে? এটাকে রেসিস্ট করতে পারবো? যে কথা আমি রাখতে পারবো না, রেসিস্ট করতে পারবো না, সেইটা বলে লাভটা কি, তাই না? এখন এই নিয়তি কি হবে আমি জানি না, তবে আমরা একটা চেষ্টা করে দেখতে পারি, সেটা হচ্ছে সাধারণ মানুষ যদি একটা ঐক্য গড়ে তুলে রাস্তায় যে না আমরা এই চুক্তি মানি না, সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট আমেরিকাকে বুঝাইতে পারবে যে আমার তো কিছু করে না, দেখেন পাবলিক এই অবস্থা, পাবলিক এই চুক্তি চায় না, এখন তো আমাকে। তবে সেই ধরনের কোনো চেষ্টাও তো আমরা সরকারের মধ্যে দেখছি না। না 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 না, সরকারের মধ্যে বিরোধী দলগুলি, ওই যে আপনার ওই দিন আপনার শো দেখে আমি হাসতেছিলাম, আপনি বলতেছেন যে সব বিপ্লবী চুপ, এই যে বললেন না এইটা, আমি হাসতেছিলাম। আসলে তো সবাই চুপ, সব বিপ্লবী চুপ। কই এনসিপি, কই জামাত, কোথায় এতদিন যে এত কথা বললো? হ্যাঁ, টুকটাক যা বলতেছে, ওই যে লেফটিস্টরা সারা জীবন যেভাবে কথা বলে, তো দু একটা লেফটিস্ট দু একটা কথা বলতেছে, কিন্তু নব্য বিপ্লবীরা কোথায়? হ্যাঁ, আছে কথা বলার মতো আছে? তো ফলে একটা জাতীয় ঐক্য যদি গড়ে উঠে, এবং ভিওরাসলি, যেমন আমরা দেখছি না কখনো কখনো প্যালেস্টাইনের উপরে আমেরিকান অ্যাগ্রেশন, ইসরায়েলের অ্যাগ্রেশনের আমরা অনেক সময় একটা জাতীয় ঐক্য গড়ে ওঠে না, ঐতিহ্য হয়েছে। এরকম যদি একটা ঐক্য গড়ে ওঠে এই চুক্তির বিরুদ্ধে, তখন সরকার একটা প্লি হিসাবে আমেরিকার কাছে বলতে পারবে যে আমি তো রুল করতে পারতেছি না, আমি তো শাসন করতে পারতেছি না, আপনার পারপাস কীভাবে আমি সার্ভ করবো, তাই না? এরকম একটা প্রেশার আমাদের দিতে হবে, তা না হলে এই নিয়তিকে আমাদের মেনে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আসলে আমরা একটা জটিল পরিস্থিতিতে আছি। আমরা জানি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অবধারিত, তারপর আমাদের দেশের সরকারি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যাতে নাকি আওয়ামী লীগকে কখনোই ফেরত আসতে দেওয়া না হয়। এটা একটা বাস্তবতা। আবার দ্বিতীয় বাস্তবতা যে আমাদের উপরে একটা গোলামি চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার সেটা চাপিয়ে দিয়েছেন আমাদের উপর। মিডিয়াতেও নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা চলছে। মুস্তাকবের অভিযোগটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কুমিল্লা জেলা পরিষদ যেটা আছে সেখান থেকে আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন, তাদের নিজস্ব রাজস্বের টাকা, আর হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন তার যার উপজেলার জন্য। এই হলো ওনার বক্তব্য। এই অভিযোগের প্রেক্ষিতে, এই অভিযোগকে নিয়ে মোটামুটি একটা আলোচনা। উনি যে জিনিসটা বলেছেন সেই জিনিসটা আমি যদি হুবহু বলি, উনি বলেছেন আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছে আমাদের নিজস্ব রাজস্বের টাকা, এবং আরেকজন হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছে 10 কোটি টাকা। তো এটা হলো সমন্বয়ের অবস্থা। যখন এই ধরনের কথা উনি বলেন তখন এটা থেকে আপনি কি বুঝবেন? মানে মনে হবে যেন ওনারা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত প্রয়োজনে অথবা ব্যক্তিগত লাভের জন্য তারা এই টাকাগুলো কুমিল্লা জেলা পরিষদ থেকে নিয়ে গেছেন। মোটামুটি এর থেকে কিন্তু এ ধরনের একটা অভিযোগটা কিন্তু আসে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে এই দুইজন নেতা, এনসিপির দুজন নেতা, এনসিপির একজন দক্ষিণাঞ্চলের সমন্বয়ক এবং উনি বর্তমানে এমপি, মিস্টার হাসনাত আবদুল্লাহ, উনি দেবিদ্বারের এমপি, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। উনি ওই সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। উনি ওনাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই ব্যাখ্যার পরে দেখলাম যে বিবিসিকে আবার মুস্তাক মিয়া, মানে বর্তমানে যিনি জেলা পরিষদের প্রশাসক আছেন, তিনিও নিজের মতো করে কিছু একটা বলেছেন।
এবং সেখানে তিনি কি বলেছেন, আমি দেখলাম বিবিসিকে উনি যেটা বলেছেন সেটা আরেকটু যেন অন্যরকম হলো। যেমন উনি যে কথাটা বলেছেন যে প্রকল্পের মাধ্যমে স্পেশাল বরাদ্দ নিয়ে ওর এলাকায় বরাদ্দ দিয়েছে, এটা তো এভাবে দিতে পারে না। একটা উপজেলায় এত বরাদ্দ, আরেক উপজেলায় 5 লাখ 10 লাখ। বিষয়টা আমি এই কথাটাই বুঝাইতে চাইছি, এই ধরনের বৈষম্য তো হতে পারে না, এরকম অস্বাভাবিক বরাদ্দ আর কোথাও হয় নাই। মানে উনি বলতে চেয়েছেন যে অন্যান্য উপজেলায় 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই দুটো উপজেলায় বরাদ্দের পরিমাণ ছিল এরকম বেশি। এবং সেই সংখ্যাটা অঙ্কটা উনি প্রথমে বলেছেন একজনের 15 কোটি আর একজনের 10 কোটি। বাস্তবে কি আসলে? ফেসবুকে একটা পোস্টে হাসনাত আবদুল্লাহ বলছেন যে এই বরাদ্দ জেলা পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়নি, স্পষ্ট কথা। এবং হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন, আমি আপনাদেরকে দেখলাম যে সমকাল পত্রিকায় উনি বলেছেন যে এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিবি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। এবং তিনি আরও বলেছেন রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেবিদ্বারের ব্যাপারটা। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন, উনিও এই মানে যিনি আছেন মোস্তাক মিয়া তার বক্তব্যকে অভিযোগকে নাকচ করে দিয়েছেন। এবং উনি বলেছেন, আসিফ মাহমুদ বলেছেন, উনি এটা ক্লিয়ারলি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন। উনি তো আর কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের দায়িত্বশীল কেউ না, উনি বিএনপি নিয়োগকৃত একজন প্রশাসক। এবং তিনি আরও বলছেন যে কোন অর্থ এডিপি আর কোন অর্থ রাজস্ব এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। দেখুন এখন মানে আপনার বিরোধটা কোথায়? এক নম্বর হলো মোস্তাক মিয়া সাহেব যে কথা বলেছেন সে কথা উনি নিজে আবার একটু নড়চড় করছেন। উনি বলছেন যে এই দুটো উপজেলায় বেশি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আর অর্থের পরিমাণ নিয়েও প্রশ্ন আছে। মোস্তাক মিয়া সাহেব বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়েছেন 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এবং হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বলছেন উভয়ে নিয়েছেন 5 কোটি টাকা করে। দেখুন এই বিষয়গুলো কিন্তু খুব যে বিশাল কিছু ব্যাপার তা নয়। আমি জাস্ট এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো অ্যাটিচিউডটা, মানসিকতাটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হলো এই জেলা পরিষদের মাধ্যমে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় সাধারণত বিভিন্ন উপজেলায়, তা সাধারণত 2টা তহবিলের মাধ্যমে করা হয়। একটা হলো রেভিনিউ বাজেট থেকে, মানে জেলা পরিষদের নিজস্ব যে আয় আছে, যে রাজস্ব তহবিল আছে সেখান থেকে। আরেকটা হলো সারা দেশের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন রকম বরাদ্দ দেওয়া হয়, উন্নয়ন বরাদ্দ, এই রাস্তাঘাট করার জন্য। সেটা হলো এডিপি তহবিল বলে এটাকে। এই 2টা খাত থেকে কিন্তু এই বরাদ্দগুলি দেওয়া হয়। আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা যে 5 কোটি টাকা করে পেয়েছিলেন সেটা এডিপি বরাদ্দ ছিল। আর মিস্টার মোস্তাক মিয়া যেটা বলছেন সেটা হলো রাজস্ব তহবিল থেকে হচ্ছে। এই দুটো নিয়ে একটা বিরোধ আছে, এটা হয়তো পরবর্তী সময় জানা যাবে। তবে আমার মনে হয় যে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ তাদের বক্তব্যটা হয়তো সঠিক হবে। মোস্তাক মিয়া সাহেব হয়তো রাজস্ব এবং এডিবির পার্থক্যটা ঠিকমতো বুঝতে পারেননি, অথবা বক্তৃতার খাতিরে হয়তো ঢালাও বলে দিয়েছেন। কিন্তু এইটুকু আপনি যতটুকু বুঝেন না কেন, এখানে কিন্তু আরেকটা কথা আছে। আরেকটা কথা কি, যে আসিফ মাহমুদরা যতটা নিজেদেরকে নির্দোষ মানে প্রমাণ করার চেষ্টা করছেন, বিষয়টা মনে হয় অতটা সহজ নয়। এই কারণে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে পারি 2025 সালের সেপ্টেম্বরে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল কুমিল্লার সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
2400 কোটি টাকার প্রকল্প দিচ্ছিল এবং তার মধ্য থেকে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা আর হাসনাত আবদুল্লাহ উপজেলার দেবিদ্বারে 336 কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। এ ধরনের একটা নিউজ কিন্তু আমরা 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম আলো পত্রিকায় দেখেছিলাম। তার মানে তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ নেননি অন্য অন্য উপজেলার তুলনায়, এটা মনে হয় ঠিক না। তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ অবশ্যই নিয়েছিলেন, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। এটা নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল এবং এমনও বলা হয়েছিল তাদের যারা বন্ধুবান্ধব আছেন, যেমন নাহিদ ইসলাম অথবা আরও যারা আছেন, তাদের যে সমস্ত নির্বাচনী এলাকা সেখানেও কিন্তু এরকম বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছিল অন্য অন্য উপজেলার তুলনায়। এটা হতে পারে, এটা অস্বাভাবিক না, এবং আমার মনে হয় এটা হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই হওয়াটা কি ঠিক কিনা? যে কথাটা নাকি হাসনাত আবদুল্লাহ পরবর্তী সময়ে বলেছেন যে টাকা যদি নিয়ে থাকি সেটা তো আমি আমার পকেটে ভরিনি, সেটা তো আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিইনি, সেটা আমি আমার এলাকার উন্নয়নের জন্য নিয়েছি। এই কথাটা একদিক দিয়ে শুনতে ভালো শোনা যায়, কিন্তু আরেক দিকে আবার এটা প্রশ্নটা হয়, আপনি কি কেবল আপনার এলাকার জন্যই করবেন? একজন এমপি যখন নির্বাচিত হন তখন কি ওনার দায়িত্ব থাকে নিজের এলাকার উন্নয়ন করা? এটাই কি না, আদর্শগতভাবে তা নয়। আদর্শগতভাবে উনি একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন বটে, কিন্তু উনি আসলে সারা দেশের কথাই ভাববেন। এবং ওই এমপি যখন মন্ত্রী হয়ে যাবেন, মন্ত্রীর পদমর্যাদায় কোনো ব্যক্তি হবেন, যখন তার হাতে বরাদ্দ দেওয়ার ক্ষমতাটা থাকবে, তখন উনি নিজের এলাকার জন্য করবেন, এটা ঠিক না। উনি পুরো দেশের জন্যই করবেন, এটাই তত্ত্বগতভাবে এটাই হওয়া উচিত। কিন্তু এটা আমরা কখনোই দেখি না, এই দেশে আমরা কখনোই এরকম দেখিনি। আমরা এর আগের আমলে দেখেছি, যখন হাসিনা সরকার ক্ষমতা ছিলেন, তারা গোপালগঞ্জের জন্য একচেটিয়া সব করে গেছেন। গোপালগঞ্জের লোকদের খুব ভালো ভালো পোস্টিং হতো, গোপালগঞ্জে অনেক উন্নতি হতো, সেই উন্নতি নিয়ে কোনো আলোচনা হতো না। এরকম অনেক কিছু আমরা দেখেছি। আবার তার আগে দেখেছি যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তখন ওনাদের এলাকায় যেমন বগুড়া, লক্ষ্মীপুর, এই সমস্ত এলাকায় আমরা দেখেছি প্রচুর উন্নয়ন কাজ হতো, ওটা নিয়ে কোনো আলোচনা হবে না। আমরা যখন কোনো একজন মন্ত্রীকে পাই, সেই মন্ত্রী নিজের যেখানে নির্বাচনী এলাকা সেখানে উনি প্রচুর কাজ করেন, এবং এই কাজগুলি যে অপ্রয়োজন আমি তা বলছি না, কিন্তু আমার কথাটা হলো কি, আপনি তো গরিব দেশ, গরিব সরকার, যা কিছুই উন্নয়ন কাজের জন্য বরাদ্দ থাকবে সেটা তো একটা সমবন্টন হওয়া উচিত। আপনি যদি নিজের এলাকার জন্য বড় অংশটা বরাদ্দ দেন, তাহলে কি হয়? তাহলে মনে করা যেতে পারে যে আপনি সরকারি অর্থ ব্যয় করে নিজের নির্বাচনী কাজের জন্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, আগামীতে নির্বাচিত হওয়ার জন্য আপনি ইনভেস্ট করছেন। এটাকে আপনি ঠিক করছেন? এটা আপনি ঠিক করছেন না। এই যে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ওঠে, কিন্তু এগুলি এতটাই বেশি হয় আমাদের দেশে যে এগুলো অনেকটা স্বাভাবিকের পর্যায়ে পৌঁছে গেছে। অনেক এলাকার মানুষকে আমি বলতে শুনেছি, এবার আমাদের এলাকায় একজন মন্ত্রী পেলাম, এবার যদি কিছু উন্নতি হয়, কিছু উন্নয়ন হয়। কারণ তার মানে ভোটারদের মধ্যেও এ ধরনের একটা প্রত্যাশা থাকে যে আমার এলাকায় উন্নয়নটা বেশি হবে। এবং তারপরে কি হয়, তারপর যেটা হয়, যখন নতুন সরকার আসে তখন কিন্তু এই যে স্বাভাবিক ঘটনাগুলো, এগুলোর উল্টোটা আবার ঘটতে থাকে। নতুন সরকার তার এলাকায়, নতুন মন্ত্রীরা তার এলাকায় এই কাজগুলি করতে থাকেন, যার ফলে কোনো কোনো এলাকা সবসময় অনুন্নত থাকে, কোনো কোনো এলাকা মন্ত্রীর চাপে উন্নত হয়ে যায়। এরকম ঘটনা আছে। আসিফ মাহমুদ সজীব ভাইও এই একই কাজ করেছেন উনি যখন দায়িত্বে ছিলেন। এটা নিয়ে বড় বড় কথা বলে লাভ নাই ভাই, এটাই বাস্তবতা। এখন আমি যে প্রশ্নটা করব, অন্য মন্ত্রীরা করেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া, হাসনাত আবদুল্লাহ, ওনারা কেন করবেন? কারণ ওনাদের ব্যাপারে আমাদের আপত্তির জায়গাটা হলো এই জায়গাটাতে, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছেন। আপনারা তো সবসময় বলেছেন যে বৈষম্য চলবে না, সবার জন্য সমানভাবে দেখতে হবে। তো আপনি তো আপনার এলাকার জন্য বৈষম্য করছেন। আপনি অন্য এলাকাকে ক্ষতিগ্রস্ত করে আপনার এলাকায় আপনি বেশি উন্নয়ন করছেন। কেন করছেন? তখন আপনার শখ আছে, আপনার খায়েশ আছে আগামীতে এই এলাকা থেকে নির্বাচন করার। আসিফ মাহমুদের যে মুরাদনগর থেকে ইলেকশন করার খায়েশ ছিল, এটা তো সবাই জানে। উনি তখন বলেছেন, ওনার বাবা বলেছেন
উনি পরে করেন নাই, অনেক হিসাব নিকাশ করে দেখেছেন ওখানে বিএনপি যিনি প্রার্থী এই ভদ্রলোকের এত জনপ্রিয়তা যে ওখান থেকে পাশ করা ওনার পক্ষে এই মানে 450 কোটি কেন 4,500 কোটি টাকা দিলে উনি পাশ করতে পারবেন না। কারণ ওখানে বিএনপি যিনি প্রার্থী যে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি এখন ধর্মমন্ত্রী আছেন, ওনার জনপ্রিয়তা মানে আসলে তুলনাহীন জনপ্রিয়তা, এলাকার মানুষ ওনাকে এত ভালোবাসেন। তো সেখান থেকে তিনি পারবেন না, না পারে উনি চুপ করে গেছেন। তারপরে একবার আশা করছিলেন যে ঢাকার থেকে করবেন, তাও শেষ পর্যন্ত করেননি। ভাই, আপনি কত বড় নেতা সেটা তো এনসিপি জানবে, সাধারণ মানুষ কিন্তু ভোটের বাজারে জানবে না। এর জন্য অন্য কিছু করতে হবে। যা হোক, শেষ পর্যন্ত উনি নির্বাচন করেননি, কিন্তু উনি চেষ্টা করেছিলেন এবং চেষ্টার অংশ হিসাবে অতিরিক্ত বরাদ্দ, যেটা নাকি অন্য উপজেলায় নাই, তার চেয়েও বেশি বরাদ্দ, এবং আমি বলবো ওই সময় সর্বোচ্চ বরাদ্দ ওনার উপজেলাতে হয়েছিল বলে কিন্তু আমরা প্রথম আলোর রিপোর্ট দেখতে পেলাম। কাজেই আপনারা একেবারে মানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন এমন ধারণা দেওয়ার চেষ্টা দয়া করে করবেন না। আপনারা চেষ্টা করেছেন, কিছু কিছু এরকম করেছেন অনিয়ম, আমি এটাকে অনিয়মই বলবো। আপনি দেখলে সবার জন্য সমান দেখবেন। আপনি তো বলবেন যে আমার এলাকায় ব্রিজ বেশি নষ্ট হয়ে যায়, আমার এখানে বেশি লাগবে, সেটা তো এক্সেপশন। কিন্তু আপনার এলাকাতে সেই এক্সেপশনটা যখন ঘটবে তখন কিন্তু মানুষ সন্দেহের চোখে তাকাবে। আমি বিপরীত দিকে আমি মোস্তাক মিয়া সম্পর্কে দুটো কথা বলতে চাই। ভাই, আপনারা এখন নতুন ক্ষমতায় এসেছেন, এসেই যে আপনি মানে মুখস্থ কথাবার্তা বলেন, মুখস্থ অভিযোগ করেন, এটাও আবার ঠিক না। আপনি তো এডিবি এবং রাজস্বের পার্থক্য বুঝেন না, না বুঝে আপনি ঢালাওভাবে দুজন লোক সম্বন্ধে বলে দিলেন, এটাও ঠিক করেন না। যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন তখন সুনির্দিষ্টভাবেই করা উচিত। তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু সেই অভিযোগগুলো সুনির্দিষ্ট হওয়া উচিত। কম জ্ঞান নিয়ে যুদ্ধে নামা ঠিক না, একটু প্রস্তুতি নিয়ে নামা উচিত। আর আমি মনে করি যা হবার হয়ে গেছে, যদি সেটা অন্যায় হয়ে থাকে বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনৈতিকভাবে মাঠ গরমের চেষ্টা করাটা মনে হয় ঠিক না। প্রিয় দর্শক, আমরা আসলে সংঘাত চাই না। আমি আবারও বলছি, আমরা সংঘাত চাই না। একে অপরকে বেইজ্জতি করে অথবা তার উপর দায় চাপিয়ে আমরা কি অর্জন করতে চাই সেটা আমাদের মাথায়